নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। ঘড়িতে সময় বিকেল 4টে মানেই সময় নিউজ 18 প্রাইমে। ঘড়িতে বিকেল 4টে আর বেলা 2:30 আজ সকলের নজর ছিল শিয়ালদা আদালতে। শিয়ালদা চত্বর, আদালত চত্বর কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছিল, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগেও যে ছবি আপনারা দেখছিলেন, কিন্তু ধীরে ধীরে সেই ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ, উৎসুক জনতা, এখনো তাদের ভিড় রয়েছে। খানিকটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে সেই ভিড়, তার কারণ দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সাজা ঘোষণা হবে আগামী সোমবার। সকলে এক্সপেক্ট করেছিলেন আজই হয়তো সাজা ঘোষণা হয়ে যেতে পারে, কিন্তু দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। আপনার অপরাধ প্রমাণিত, বিচারক অনির্বাণ দাস আজ স্পষ্ট করে দেন। এই শিয়ালদা আদালত চত্বর, এই যে শিয়ালদা আদালতের 3 তলায় 210 নম্বর ঘরে আজ যে কথাবার্তা হয়েছিল তার অনেকটাই আপনারা জানেন। আজ সঞ্জয় রায় আত্মপক্ষ সমর্থন করতে বেশ কিছু কথা বলেন, কিন্তু বিচারক তিনি বলেন আপনার দোষ প্রমাণিত, আপনার অপরাধ প্রমাণিত। আজ কি হলো সেই প্রসঙ্গে আমরা কথা বলেছি, আবারও কথা বলবো, কিন্তু সবার আগে আমার সহকর্মী অমিত রয়েছেন সঙ্গে। অমিতের কাছে যাব। অমিত, এমন একটা ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটাই দাবি করেছিল, শাস্তি যেন হয়, বিচার যেন হয়। আজকে হয়তো সাজা ঘোষণা হলো না, রায় ঘোষণা হলো, দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। কোর্ট রুমের যে ছবিটা আজ ছিল ঠিক কি? দেখো, বিচারক আসার পরে অভিযুক্ত কোর্ট এজলাসে বা কোর্ট আদালত কক্ষে এসছেন কিনা জানতে চান। এরপরই নিরাপত্তা রক্ষীরা সঞ্জয় রায়কে নিয়ে আসেন। এবার নিয়ে আসার পর সরাসরি বিচারক অভিযুক্ত সঞ্জয় রায়ের দিকে তাকিয়ে স্পষ্ট করে দেন 9 তারিখে যে ঘটনা, তা 9 তারিখ ভোরবেলা সেমিনার রুমে সঞ্জয় রায় গিয়ে তরুণী চিকিৎসকের ওপরে তিনি আক্রমণ করেন, মারধর করেন, ধর্ষণ করেন এবং অবশ্যই গলা টিপে খুন করেন। এবং ইতিমধ্যেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে জমা পড়েছে, সেই সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং যে 3টি ধারাতে মামলা শুরু হয়েছিল, অর্থাৎ ধর্ষণ, বিএনএস এর 64 নম্বর ধারা, বিএনএস এর 66 নম্বর ধারা, অর্থাৎ ধর্ষণজনিত কারণে মৃত্যু, এবং 103+1 এটি হচ্ছে খুনের ধারা, অর্থাৎ শ্বাসরোধ করে খুন। এই 3টি ধারাতেই তাকে দোষী সাব্যস্ত করা হলো। শুধু তাই নয়, এই 3টি ধারাতে কি কি সাজা হতে পারে, অর্থাৎ 64 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণ, সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা লাইফার অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে জরিমানা। এছাড়া 66 নম্বর ধারা, সেখানে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, এবং খুন, সেখানে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। 3টি সেকশনে কি কি হতে পারে সেটি জানিয়ে রাখা হলো অভিযুক্তকে, এবং অভিযুক্তকে বলা হলো সোমবার দিন রায়দান করবে, বা সেদিন অর্ডার জাজমেন্ট আদালত। সেই জায়গা থেকে সঞ্জয়ের আজকে অভিব্যক্তি আমরা দেখেছি। এর আগে কোর্টে তিনি বারবার নিজেকে নির্দোষ বলেছেন, চেষ্টা করছে। আজকেও কার্যত আছে একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট তার মধ্যে দেখা গেল। সে জোর জাজের দিকে তাকিয়ে, স্যার আমি করিনি, আমি নির্দোষ, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, যদি ধস্তাধস্তি করতাম সেমিনার রুমে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারতো, আজও আমার গলাতে রয়েছে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে, এই সমস্ত। হয়তো তার গলার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যায়নি ধস্তাধস্তিতে, কিন্তু অমিত তুমি এই ঘটনার পুরোটাতেই ছিলে। তদন্ত কিভাবে এগিয়েছে তুমি জানো খুব ভালো করে। যে এই বায়োলজিক্যাল এভিডেন্স, যে ডিজিটাল এভিডেন্স কালেক্ট হয়েছে, আমি যদি ডিজিটাল এভিডেন্সের উপরই ফোকাস করি, তাহলে সেখানে ওই হেডফোন, ছেঁড়া হেডফোন, নেকব্যান্ড হেডফোন, সেটাও পাওয়া গিয়েছিল, এবং পরে জানা গিয়েছিল সেটা এই অভিযুক্ত সঞ্জয় রায়ের। তাহলে এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো যেগুলো হাতে এসেছিল, এবং আমি এখানে অ্যাড অন করব, কলকাতা পুলিশ তাদের যে তদন্ত প্রক্রিয়া ছিল যে কদিনে, সেখানে কলকাতা পুলিশই কিন্তু কাজটা অনেকটা এগিয়ে রেখেছিল। আমি জানতে চাই সিবিআই এই 5 মাসে আর কি এক্সট্রা অ্যাডেড ডকুমেন্ট, এক্সট্রা অ্যাডেড প্রামাণ্য নথি রাখতে পারে? দেখো, কলকাতা পুলিশের তদন্ত শুরু করে 9 তারিখ ঘটনা ঘটার পর থেকে। আমরা দেখি 10 তারিখ সকালে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। এভিডেন্স হিসেবে সেখান থেকে যে সমস্ত এভিডেন্স কালেক্ট করা হয়েছিল, তার মধ্যে হেডফোন যেমন ছিল, একই সঙ্গে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত ফুটেজ কিন্তু আদালতের সামনে রাখা হয়। সমস্ত তথ্য 13 তারিখে কেস হ্যান্ড ওভার হয়ে যায় সিবিআইয়ের হাতে। সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দেওয়া। এরপরে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের থেকে যে সমস্ত রিপোর্টগুলো আসতে থাকে পরপর, আমরা দেখেছি বায়োলজিক্যাল রিপোর্ট রয়েছে, সে সমস্ত রিপোর্ট কিন্তু সঞ্জয়ের বিপক্ষে গেছে এবং সেগুলো আদালতে জমা দেওয়া হয়েছে। আমরা দেখেছি আর্গুমেন্টের সময় যে চার্জশিট দেওয়া হয়েছিল, চার্জশিটের সঙ্গে যে আরইউডি যে নথিপত্র জমা দেওয়া হয়, তাতেও কিন্তু সমস্ত এভিডেন্স আদালতে দেওয়া হয়। সেক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ রয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের মধ্যে এমার্জেন্সি বিল্ডিংয়ের 3rd ফ্লোরের ছবি যেমন রয়েছে, একই সঙ্গে
উনি বেরিয়ে যাচ্ছিলেন আরজিকর মেডিকেল কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে, সেখানকার ফুটেজ রয়েছে। এছাড়া উইটনেস যারা যারা ছিলেন প্রত্যেকের সাক্ষ্য আমরা দেখেছি, 51 জনের সাক্ষ্য প্রমাণ কিন্তু আদালতে গ্রহণ হয়েছে। সেই জায়গা থেকে সঞ্জয় রায়কে 3টি ধারাতে দোষী সাব্যস্ত করা হলো আদালতের তরফে। কিন্তু নির্যাতিতার পরিবার আজ তো তারাও ছিলেন, তারা এই রায়দানটাকে স্থগিত রাখতে বলেছিলেন, যে আজকে যাতে রায় ঘোষণা না হয়, এই কথাও নির্যাতিতার পরিবারের তরফ থেকে বলা হয়েছিল, কারণ তাদের মধ্যে এখনো বোধহয় ওই একটা কিন্তু ভাব থেকে গিয়েছে, তাই না? একেবারে নির্যাতিতের পরিবার শুধুমাত্র লোয়ার কোর্টে যে 37টা প্রশ্ন তুলে আবেদন করেছে এমনটা নয়, হাইকোর্টে তারা সুপ্রিম কোর্টেও গেছে। আজকে ইতিমধ্যে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলো। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলো, তারা একটা জায়গা থেকে বারবার আজকেও তারা দাবি করছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, তার বাইরে আরও যারা যারা রয়েছেন তাদেরও যাতে একইভাবে একই সাজায় যাতে তাদের দোষী সাব্যস্ত করা এবং সাজা যাতে আদালত দেয়। এবং কিন্তু অনেক প্রশ্নটা তো ঠিক এই জায়গায়, যখন গোটা তদন্ত প্রক্রিয়া শেষ হলো, বিচার পর্ব শুরু হলো, বিচার প্রক্রিয়া শেষ হলো, সেখানে সঞ্জয় রায়কেই অভিযুক্ত আদালত মনে করেছে, পুলিশ মনে করেছে, আদালত তাকে আজ দোষী সাব্যস্ত করেছে। কিন্তু এরপর তো আর হয় না, মানে এরপর তো ধীরে ধীরে এই কেসটা একটা কনক্লুশনের জায়গায় যাবে। এই কেস আবার রিওপেন হতে পারে আগামী সোমবার কোনো পানিশমেন্ট ঘোষণার পর, এটা কি সম্ভাবনা আছে? কেস রিওপেনের বিষয় আসছে না, কারণ তদন্ত এখনো শেষ হয়নি। কারণ আমরা দেখেছি যে এই মামলাতে বৃহত্তর ষড়যন্ত্র বা তথ্য প্রমাণ লোপাটে একটা অভিযোগ সিবিআই এনেছিল। অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার, যদিও চার্জশিট এখনো দেয়নি, তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে তারা এই মুহূর্তে জামিন পেয়ে গেছেন। তবে তারা তো ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছে। ধর্ষণ খুনের মামলার ক্ষেত্রে দুটো অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাট। তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তারা ইনভেস্টিগেশন কিন্তু এখন তারা চালিয়ে যাচ্ছেন, কারণ তাদের কাছে এখনো তারা যেটা আদালতকে দাবি করছেন, তারা এখনো বেশ কিছু এভিডেন্স তাদের কাছে রয়েছে, ডিজিটাল এভিডেন্স রয়েছে, যেগুলো দিয়ে তারা আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা আদালতের কাছে আনবে। সেই জায়গা থেকে তারা আদালতকে আশ্বস্ত করেছে যে সঞ্জয় রায়ের যে পার্ট, অর্থাৎ সঞ্জয় রায়ের যে পার্ট, অর্থাৎ ধর্ষণ করে খুন, সেই জায়গায় তারা যা ডিজিটাল এভিডেন্স, যা বায়োলজিক্যাল এভিডেন্স তারা পেয়েছেন, তার ভিত্তিতে চার্জশিট দিয়ে চার্জ গঠন করছে, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার রায়টা হচ্ছে। কিন্তু তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন, এখন তারা আদালতকে জানি তদন্ত এখনো চলছে, তদন্ত শেষ হয়নি। কারণ বৃহত্তর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের কথা তার পরিবারও বলছে, এবং পরিবার মনে করছে শুধু সঞ্জয় রায় নয়, আরও অনেকের সঙ্গে যুক্ত থাকতে পারে, তাদের শাস্তি হয়। সেই জায়গা থেকে সিবিআই আদালতকে আমরা দেখেছি 2 সপ্তাহ আগেও শিয়ালদা আদালতে এসিজেএমএ সিবিআই পিটিশন জমা দিয়েছে যে তারা আরও তাদের সময় লাগবে, কারণ তারা এই বৃহত্তর ষড়যন্ত্র বা তথ্য প্রমাণ লোপাটের যে ইনভেস্টিগেশন তারা চালিয়ে যাচ্ছেন, সেই তার পরবর্তী সময়ে তার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়বে, তাতে আরও স্পষ্ট করবে সিবিআই কী কারণে তারা বলছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বা বৃহত্তর ষড়যন্ত্র কেন তারা বলছে। অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে সবার আগে আগামী সোমবার, কারণ আগামী সোমবার বেলা 12:30 সাজা ঘোষণা হবে দোষী সাব্যস্ত এই সঞ্জয় রায়ের। শুনবো সিবিআই এর আইনজীবী আজ ঠিক কি বললেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজিকর কেসে। আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। দেখতে পাবো দোষী সাব্যস্ত করা হলো 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথেও 103(1) বিএনএস অ্যাক্ট। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। প্রথম থেকেই এই সঞ্জয়ের এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে, আমি সবকিছু বলবো। ওনাকে 351 বিএনএসএস যখন বলতে দেওয়া হয়, জজ সাহেব 104টি প্রশ্ন তুলে ধরে, তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে, এতদিন ধরে ওনার অভিযোগ যে ওকে ফাঁসানো হয়েছে, সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করবোরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায়। স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি, ওর একটাই বক্তব্য, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে। আর আমরা যেই আর্গুমেন্ট সাবমিট করেছি, আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগোবো, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো শেষ হয়নি। তো কেসটা কিন্তু আজকে শেষ নয়, আগামী দিনে আরো তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা এই ধারা অনুযায়ী যা আছে, সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা আমার মৃত্যুদণ্ড, সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা।
দেখুন, বারবার এর আগে যখন আদালতে সওয়াল জবাব চলেছে তখন এই ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বারবার এই কথাই বলা হয়েছে এবং বিরল থেকে বিরলতম অপরাধ হিসেবে চিহ্নিত করেছিলেন এই ঘটনাকে, মনে করেছিলেন এমনটাই সাধারণ মানুষ, আপামর জনতা এবং জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলনের একেবারে পুরোধায় থেকে শহর কলকাতার রাজপথ দেখেছিল। এরকম আন্দোলন শেষ কবে সত্যি মনে পড়ে না। সেই জুনিয়র চিকিৎসকরা আজকের এই রায়ের পর, আজকে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় হওয়ার পর তারা পথে নেমেছেন। তারা আবারও শহরের রাজপথে মিছিল করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি।